শুরুতে জানিয়ে দেব এবার ইসরায়েলের পরাজয় খুবই সন্নিকটে স্বীকারোক্তি ইসরায়েলি গবেষকদের। জানিয়ে দেব 7 মাস পর আল শিফার পরিচালককে মুক্তি দিল ইসরায়েল। এছাড়া রয়েছে হঠাৎ করেই তুরস্কের আকাশে ইসরায়েলি বিমান। সর্বশেষ জানিয়ে দেব প্রতিরক্ষা বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী ছাড়াই চলছে পৃথিবীর 22টি দেশ। এবার ইসরায়েলের পরাজয় একেবারেই সন্নিকটে স্বীকারোক্তি ইসরায়েলি গবেষকদের। গাজা যুদ্ধে ইসরায়েলের পরাজয় একেবারেই সন্নিকটে। যুদ্ধের ব্যর্থতার বিষয়টি ঢেকে রাখতেই এমন গাজায় লাগাতার হামলা চালানো হচ্ছে। হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাচীন ইতিহাসের একজন গবেষক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়েও মন্তব্য করেছেন এই গবেষক। তার দাবি, ইসরায়েলের ব্যর্থতা দ্বারপ্রান্তে রয়েছে, আর এর জন্য একমাত্র দায়ী বেঞ্জামিন নেতানিয়াহু। সর্বশেষ ইসরায়েলকে রক্ষা করার আরও একটি পথ বাতিল করে দিয়েছেন তিনি। ইসরায়েলের বিজয়ের যুগ শেষ হয়ে গেছে। নেতানিয়াহুর এখন উচিত ব্যর্থতার ভেতর দিয়েই বিজয় পরিকল্পনা করা। যেমন ইসরায়েল নিউজ সাইটে প্রকাশিত একটি নিষিদ্ধ নিবন্ধে এমন মন্তব্য করেছেন পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের গবেষক হ্যাগি ওলাশানেতস্কে। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রাচীন ইতিহাস বিভাগের একজন শিক্ষক। তিনি লিখেছেন, 7ই অক্টোবরের শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের কোনো লক্ষ্যই অর্জন করতে পারবে না, কারণ ইসরায়েল তার শত্রুকে ঠেকিয়ে রাখবে সব শক্তিগুলো ব্যয় করে ফেলেছে। তার আর বর্ধিত কোনো অংশের সামর্থ্য নেই। অতীতে ইসরায়েল যেসব বিজয় অর্জন করত সেসবের এখন আর কোনো অস্তিত্ব নেই। তিনি লিখেছেন, 7ই অক্টোবরের ঘটনার পর ইসরায়েলি হামলায় যত ফিলিস্তিনি নিহত হয়েছেন তার দক্ষিণ আফ্রিকার 30 বছরের বর্ণবাদী শাসনে নিহত কৃষ্ণকায় নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি। তিনি আশঙ্কা প্রকাশ করে লিখেন, অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর যেভাবে হত্যাযোগ্য, ধ্বংসযোগ্য ও তাদের সম্পদের উপর অগ্নিসংযোগ করেছে তাতে নতুন একটি যুদ্ধের আগুনকেই উস্কে দেওয়া হচ্ছে। গাজায় চলমান যুদ্ধের জন্য ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দায়ী করে ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের এক গবেষক লিখেছেন, নেতানিয়াহুর বিচার বিভাগ সহ ইসরায়েলের সরকারি প্রতিষ্ঠানগুলো দুর্বল করার চেষ্টা চালাচ্ছেন যেন গাজা যুদ্ধের ব্যর্থতার জন্য তাকে কারাগারে যেতে না হয়। আসলে ক্ষমতালোভী নেতানিয়াহু ক্ষমতা হারানোর ভয়েই গাজা যুদ্ধের ইতি টানছেন না। ইসরায়েলের ওই বিশেষজ্ঞ আরও লিখেছেন, ইসরায়েলকে রক্ষার একটি ক্ষুদ্র সম্ভাবনা রয়েছে নেতানিয়াহুর সামনে, আর সেটি হলো গাজা যুদ্ধের আগুন থামানো। সব কিছুতেই ইসরায়েলের চূড়ান্ত পরাজয় ঘটে যাওয়ার আগে ফিলিস্তিনিদের স্বাধীনতা দেওয়া উচিত। এই সুযোগ ইসরায়েলের হাতছাড়া করা উচিত নয়। এদিকে 7 মাস পর আল শিফার পরিচালককে মুক্তি দিল ইসরায়েল। 7 মাস পর জিম্মি দশা থেকে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার পরিচালককে মুক্তি দিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েল দাবি করেছে চিকিৎসার স্বার্থে তাদের অবরুদ্ধ গাজায় ফেরত পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির আল শিফার প্রধান মোহাম্মদ আবু সালামিকে মুক্তি দেওয়ার বিষয়টি জানান। গাজায় একটি চিকিৎসা সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। গত নভেম্বরে হামাসকে মদদ দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। আল আকসা হাসপাতালের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সালামিয়া সহ মুক্তি হওয়া অন্য ব্যক্তিরা খান ইউনিস শহরের পূর্ব দিকে গাজার প্রবেশ করেছেন। তাদের মধ্যে 5 জনকে আল আকসা হাসপাতালে এবং অন্যান্যদের খান ইউনিসে এবং অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। হামাস সামরিক অভিযানে গাজার হাসপাতাল ও চিকিৎসা অবকাঠামোগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে বলেই অভিযোগ ইসরায়েলের। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামলা চালায় হামাস যোদ্ধারা। এর পাল্টা ব্যবস্থা হিসেবে গাজায় ভয়ঙ্কর হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি আকাশ ও স্থল অভিযানে গাজায় হাজার হাজার ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত 37,877 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এদিকে হঠাৎ করেই তুরস্কের আকাশে ইসরায়েলি বিমান। বারবার বলার পরও গাজায় অভিযান বন্ধ করেনি ইসরায়েল। তাই ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছিল তুরস্ক, তাতেও কোনো কাজ হয়নি। ইসরায়েল গাজায় তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। এরই মধ্যে নতুন করে এক ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। বাগে বেয়ে তুরস্ক এবার ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছে। দেশটির একটি বিমানবন্দর ইসরায়েলের একটি বিমান অবতরণ করার পর তেল আবিবকে নাকানি চোবানি খাইয়েছে তুরস্ক। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকেও ইসরায়েলের রাষ্ট্রীয় বিমান সংস্থার একটি ফ্লাইট তেল আবিব যাচ্ছিল, কিন্তু ফ্লাইটের একজন যাত্রী অসুস্থ হয়ে যাওয়ায় তুরস্কের আন্তালিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ওই ফ্লাইট। এমনটি জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। কিন্তু তুরস্কের কর্মকর্তারা এরপরই অবাক করার এক কাণ্ড ঘটিয়ে দেন।
ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ফ্লাইটের আরোহীদের নামতে দেয়নি তুরস্কের কর্মকর্তারা। এমনকি ওই বিমানে জ্বালানিও নিতে দেওয়া হয়নি। ফ্লাইটে থাকা একজন চিকিৎসক ওই রোগীকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তিনি পরামর্শ দেন ওই রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তার পরামর্শের ভিত্তিতে বিমান জরুরি অবতরণ করা হয়। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, শুরুতে ফ্লাইটের আরোহীদের নামার এবং জ্বালানি তেল নেওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু তুরস্কের কর্মকর্তারা পরে তাদের সিদ্ধান্ত দীর্ঘায়িত করেন। জ্বালানি তেল নেওয়ার জন্য অনুমতি লাগবে বলে তালবাহানা করতে থাকেন তুরস্কের কর্মকর্তারা, এমনটি অভিযোগ করেছে কান নিউজ এজেন্সি। অপেক্ষার ফ্লাইটের ক্রুদের জানিয়ে দেওয়া হয় তারা বিমানবন্দরে নামতে পারবেন না বা জ্বালানি নিতেও পারবেন না। এরপর বাধ্য হয়ে ফ্লাইট গ্রিসের রোডস এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলের আর্মি রেডিও। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট এওয়ার জানিয়েছে, আন্তালিয়া থেকে বিকেলে 6:18 উড্ডয়নের 40 মিনিটের কম সময় পর গ্রিসে অবতরণ করে ওই ফ্লাইট। অসুস্থ ওই যাত্রী কী অবস্থায় আছে তা জানা যায়নি, আর তুরস্কে অবস্থানকালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল কিনা তাও জানায়নি কর্মকর্তারা। এ বিষয়ে জানতে আন্তালিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছিল জেরুজালেম পোস্ট, কিন্তু তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেননি। গেল বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযান শুরু করার পর থেকে তুরস্কের সঙ্গে ইসরায়েলি সরাসরি ফ্লাইট বাতিল হয়ে যায়। যুদ্ধ নিয়ে বারবার ইসরায়েলি কড়া সমালোচনা করে তুরস্ক। গেল মে মাসে তেল আবিবের সঙ্গে সব ধরনের আমদানি রফতানি বন্ধ করে দেয়। এবার ইসরায়েলি বিমানের আরোহীদের নামতে না দিয়ে তেল আবিবকে কঠোর বার্তা দিল তুরস্ক। এদিকে সেনাবাহিনী ছাড়াই চলছে 22 দেশ। নিজেদের আত্মরক্ষার জন্য বিশ্বের প্রায় সব দেশেরই বিমান ও সেনাবাহিনী রয়েছে। মানুষ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে, আর তার জন্য চাই সেনাবাহিনী। 19 শতকের বিপ্লবের পর বড় সেনাবাহিনী গঠন করে স্থায়ীভাবে রাখার মতো সক্ষমতা অর্জন করে সরকারগুলো। আধুনিক সমাজের এই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্থায়ী সেনাবাহিনী। কিন্তু পৃথিবীতে এমনও অনেক দেশ রয়েছে তাদের স্থায়ী বা নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। শুনতে অবাক লাগলেও পৃথিবীর এমন অন্তত 22টি দেশ রয়েছে। বড় অঞ্চল হলেই যে দেশ হিসেবে বিবেচিত হবে, কিন্তু এমনটিও নয়। আর্কটিক আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। আয়তনের দিক থেকে দ্বীপটি যুক্তরাজ্যের 9 গুণ বড়, কিন্তু গ্রিনল্যান্ডের কোনো নিজস্ব সেনাবাহিনী নেই। কিন্তু আয়তনে এত বড় হলেও গ্রিনল্যান্ডের দেশ হিসেবে বিবেচিত হয় না, বরং গ্রিনল্যান্ড ডেনমার্কের উপর নির্ভরশীল একটি অংশ। আবার আয়তনে ছোট হলেও ক্ষুদ্র ক্ষুদ্র এমন কিছু দ্বীপ রয়েছে যেগুলো রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়। নিজস্ব সীমানা এবং সীমানার ভেতরে থাকা নাগরিকদের নিরাপত্তার জন্য স্বাধীন সার্বভৌম প্রায় সব দেশেরই সেনাবাহিনী রয়েছে। বিশ্বজুড়ে সেনাবাহিনীতে কর্মরত থাকা ব্যক্তির সংখ্যা প্রায় 2,80,00,000, আর বিশ্বে 206টি দেশও রয়েছে। কিন্তু সব দেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের স্বীকৃতি পায়নি। যেমন কসোভো 2008 সালে স্বাধীনতার ঘোষণা করলেও দেশটিতে থাকা এখনও বিতর্কিত অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়।